আজকে আমরা 5 নম্বর স্কুলটা মালদা গার্লস হাই স্কুল সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভিডিও থেকে উপকৃত হবে। যদি ভালো লাগে লাইক করবে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে শুভকামনা জানাচ্ছি। চলে এসো আজকে প্রথম প্রশ্নে। প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় ওজোন স্তরকে। নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের চাপ এবং আয়তন লেখচিত্র কেমন হবে? পিভি লেখচিত্র আমরা বলবো, সেটা আমরা বলবো দেখে নাও সমপরাবৃত্ত হবে, অপশন ডি বলবো, এটাকে বলে সমপরাবৃত্ত। এনটিপিতে 5 লিটার গ্যাসের মোল সংখ্যা কত? এটা আমরা আগের পেজে করেছি। এটা বলবো 5/22.4 করলে আমরা বলবো এন এর মান 0.22, তাহলে অপশন সি আমরা বলবো। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান হবে, আমরা বলবো β/2, তাহলে আলফা সমান β/2, তাহলে অপশন সি বলবো। তারপর দেখে নাও, নক্ষত্র আকাশে ঝিকমিক করার কারণ হলো আলোর প্রতিসরণ ধারণের জন্য, অপশন বি বলবো। 24 সেমি ফোকাস দৈর্ঘ্য অবতল দর্পণকে জলে ডোবানো হলো। ফোকাস দিয়ে কোনো পরিবর্তন ঘটবে না। অবতল বা উত্তল দর্পণকে জলে ডোবালে ফোকাসে কোনো পরিবর্তন ঘটবে না, ওটা আমরা 24 সেমি বলবো। তারপরে চলে এসো, দেখো দেখে নাও, জল পরিশোধনের জন্য ব্যবহৃত হয়, আমরা বলবো ইউভি রশ্মি ব্যবহার করা হয়। তারপর দেখে নাও, কোনো পরিবাহী দু প্রান্তের বিভব পার্থক্য 3 গুণ করলে উৎপন্ন তাপ কত হবে? আমরা বলবো 9 গুণ হবে। তাহলে কারণ আমরা জানি যে H প্রপোর্শনাল ভি স্কোয়ার, আমরা পাবো H প্রপোর্শনাল ভি স্কোয়ার, তাহলে কত হবে? 9 গুণ হবে। সুইচকে যুক্ত করা হয় কার সঙ্গে? অবশ্যই লাইট তারের সঙ্গে যুক্ত করা হয়, তাহলে সুইচকে যুক্ত করি আমরা লাইট তারের সঙ্গে। পর্যাবৃত্ত ধর্ম নয়, তাহলে কোনটা পর্যাবৃত্ত ধর্ম নয়? দেখে নাও, এখানে অপশন আছে পারমাণবিক ক্রমাঙ্ক, আয়নন বিভব, পারমাণবিক গুরুত্ব, ঋণাত্মকতা। দেখে নাও, মৌলের বর্ণ, গন্ধ, চৌম্বক ধর্ম, তাপ্যতা, তেজস্ক্রিয়তা এগুলো পর্যায় ধর্ম নয়। বাকি দেখো যেগুলো বলা আছে, আয়নায়ন শক্তি, ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, জারণ বিজারণ সবই পর্যাবৃত্ত ধর্ম। এখানে বলা আছে পর্যাবৃত্ত ধর্ম নয়, সেটা এই প্রশ্নের উত্তরে আমরা কি বলবো? পরমাণু ক্রমাঙ্ক বলবো। এই প্রশ্নের উত্তরে কিন্তু আমরা পরমাণু ক্রমাঙ্ক বলবো, কারণ দেখো দেখে নাও, কোনো যৌগের ধাতব আয়নে অষ্টক পূর্ণ হওয়া সম্ভব নয়, সেটা হলো LiH। তারপর দেখো, জলে দ্রবীভূত অবস্থায় H2SO4 উপর KOH NaCl CH3COOH এর মধ্যে মৃদু তড়িৎবিশিষ্ট পদার্থের নাম হলো CH3COOH বা অ্যাসিটিক অ্যাসিড। NaOH এর দেখে নাও, NaOH মিশ্রিত সোডিয়াম নাইট্রোক্সাইড দ্রবণে H2S পাঠালে কিরম বর্ণ হবে? নাও, সোডিয়াম নাইট্রোক্সাইড যখন যোগ করলে দ্রবণের বর্ণ, তাহলে দেখে নাও বর্ণ কি বেগুনি হবে। দেখে নাও বর্ণটা কেমন হয়? বেগুনি। তাহলে আমরা অপশন কি বলবো? তাহলে অপশন এ বলবো। তাহলে আমরা বলবো বেগুনি হবে, অপশন এ হবে। তারপর চলে এসো, দেখো কপারের আকরিক আমরা বলবো চ্যালকোপাইরেটিস। তাহলে একই শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য হলো 14। কেন? কারণ দেখো CH2 আছে, তাহলে C মানে 12, অক্সিজেন হাইড্রোজেন মানে 2, তাহলে যোগ করলে কত? 14। তাহলে
তাহলে আণবিক ভরের পার্থক্য CH2 এর পার্থক্য থাকে। তাহলে আমি যদি আণবিক ভর বলি, সি এর মানে 12 আর হাইড্রোজেন মানে 2, তাহলে 12 + 14, তাহলে অ্যান্সার হবে 14। তারপর দেখো গ্রুপ বি এর প্রশ্ন চলে এসছো, বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি হয়, আমরা ট্রপোস্ফিয়ার বলবো। আগুনে বরফ বলা হয় মিথেন হাইড্রেট, আমরা কাকে বলবো, মিথেন হাইড্রেটকে বলবো। বায়ুতে উপস্থিত গ্যাসের নাম লেখো যার পরিমাণ বাড়লে উষ্ণতা বাড়ে, CO2। চার্লস এবং বয়েল সূত্রে সাধারণ ধ্রুবক আমরা কি বলবো, গ্যাসের ভর বলবো। তারপর দেখো একই চাপ উষ্ণতায় সম আয়তন O2 এবং CO2 গ্যাসের মধ্যে সমান সঙ্গে অণু বর্তমান, কিন্তু এখানে আছে পরমাণু আছে, তাহলে সেই জন্য এটা মিথ্যা হবে। তারপর দেখে নাও কোনো পদার্থের একটি নির্দিষ্ট পোষণ গুণাঙ্ক আছে। কোন পদার্থের একটি পোষণ গুণাঙ্ক আছে, আমরা বলবো গ্যাসীয় পদার্থের। এসআই পদ্ধতিতে আয়তন পোষণ গুণাঙ্কের একক আমরা বলবো কেলভিন ইনভার্স। আলোর বিচ্ছুরণ আমরা বলবো রামধনু বা রংধনু। রৈখিক বিবর্তনে কোনো একক নেই। অঅম্লীয় পরিবাহীর নাম আমরা সিলিকন বলবো। তারপর দেখে না টেলিস্কোপে এসে আমরা বলবো বেকারেল। তারপরে বাল্যচক্রে যদি এসি প্রয়োগ করা হয় তাহলে বাল্যচক্র ঘুরবে না। তারপর চলে এসো ক্ষারীয়, একটা ছকে চলে এসো ক্ষারীয় মৃত্তিকা মৌল, এটা আমরা বলবো ম্যাগনেসিয়াম বলবো। কাঁসা বলবো Cu+Sn। আর পরীক্ষাগারে ইন্টো গ্যাস প্রস্তুতিতে রাসায়নিক বিকারক আমরা বলবো সেটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড বলবো। আমরা কি বলবো, ইন্টো গ্যাস প্রস্তুতিতে রাসায়নিক বিকারক অ্যামোনিয়াম ক্লোরাইড। আর তারপর দেখো অ্যালুমিনিয়ামের আকরিক আমরা কি বলবো, সেটা হলো বক্সাইট, আমরা বক্সাইট পেয়ে যাবো। তারপর দেখো ক্যালসিয়াম অক্সাইডের লুইস ডট আমাকে দেখাতে হবে, ক্যালসিয়াম অক্সাইডের লুইস ডট, এটা আমরা 106 পেজে পাবো। ক্যালসিয়াম অক্সাইড লুইস ডট দেখে নাও ভালো করে, দেখো ক্যালসিয়াম অক্সাইড লুইস ডট খুব ভালো দেখে নাও। তারপর দেখো অ্যানোড মাড, দেখে নাও অ্যানোড মাড কাকে বলে, অ্যানোড মাড দেখো কপারের তড়িৎ পরিশোধনে অ্যানোডে উপস্থিত যে অশুদ্ধিগুলি কাদার মতো অবস্থান করে তাকে আমরা অ্যানোড মাড বলবো। 116 পেজে পেয়ে যাবো। তারপর দেখো তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন রূপান্তর ঘটে, তাই তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়, এটা আমরা বলবো তড়িৎ শক্তি মানে সমপ্রবাহ। তারপর দেখো জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে যদি 11.2 লিটার গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে কত উৎপন্ন হবে, অর্ধেক হবে। তাহলে 11.2/2 করলে 5.6 লিটার। SO2 কে SO3 পরিণত করতে আমরা অনুঘটক সেটা V2O5 আমরা ব্যবহার V2O5। এটা ছাড়াও দেখে নাও আর কি ব্যবহার করা হয়, দেখে নাও আমরা অনেকগুলো ব্যবহার খুব ভালো করে দেখে নাও, V2O5 ব্যবহার করা হয় বা PT অ্যাসবেস্টস আমরা এটা ব্যবহার করি, যে কোনো একটা তোমরা বললেই হবে। দেখে নাও এটা পেজ নাম্বার 187 তোমরা পেয়ে যাবে। তারপর দেখো চ্যালকোজেন কত অর্থ হলো আকরিক উৎপাদক। অ্যাসিনের HCC বন্ধন কোণের মান আমরা বলবো এটা 180 ডিগ্রি। সরলতম অ্যালকিন আমরা বলবো C2H4। তাহলে সরলতম অ্যালকিন আমরা বলবো C2H4। সরলতম অ্যালকিন এটা আমরা C2H4, এটার নাম হলো ইথিন, আমরা কি বলবো, ইথিন বলবো। তারপর দেখো একটি কৃত্রিম জৈব বিশ্লেষ্য পলিমারের নাম, পলিঅ্যানহাইড্রাইড, এর নাম হলো পলিঅ্যানহাইড্রাইড আমরা বলবো। টেফলনের মনোমারের নাম কি, দেখে নাও টেফলনের মনোমারের নাম হলো টেট্রাফ্লুরোইথিলিন। দেখো টেট্রাফ্লুরোইথিলিন টেফলনের মনোমারের নাম। তারপর দেখে নাও স্থিতিশীল ধারণা কি, স্থিতিশীল ধারণাটা দেখে নাও। স্থিতিশীল ধারণা দেখে নাও, এখানে আমরা পেয়ে যাব সংজ্ঞাটা দিলেই পেয়ে যাবে, সংজ্ঞাটাই মেন, এর মধ্যে সবকিছু আছে, ঠিক আছে। বা এখানে এটাও বলতে পারো স্থিতিশীল উন্নয়ন হলো পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে দীর্ঘমেয়াদী সামগ্রিক মানব উন্নয়নের ব্যবস্থা, ঠিক এটা বলতে পারো বা সংজ্ঞাটা বলে দিতে পারো।
পেজ নাম্বার 6 আমরা বলবো। এটা বলবো পেজ নাম্বার 6। তারপর চলে এসো 0°C তাপমাত্রায় রক্ষিত গ্যাসের চাপ দ্বিগুণ করা হলো, আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটার অন্তিম উষ্ণতা কত হবে? P1 সমান P2 তাহলে দেখো বলা আছে গ্যাসের চাপ দ্বিগুণ করেছে, গ্যাসের চাপ দ্বিগুণ মানে আমরা বলবো 2P1, আয়তন থেকে অর্ধেক করে তাহলে V1/2 হবে। তাহলে P2 জায়গায় বলবো 2P1, V2 জায়গায় বলবো V1/2, তা 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে P1V1/273 সমান P1V1/T2, তাই T2 মান পেয়ে গেলাম 0, T2 মান পেয়ে গেলাম 273। তাহলে অন্তিম উষ্ণতা মানে কত বলবো 273 - 273 সেন্টিগ্রেড, মানে আমরা বলবো 0°C। দেখো এই অঙ্কটা খুব পরিচিত অঙ্ক, খুব সোজা অঙ্ক। এই অঙ্কটা একদম এরকম অঙ্ক আমরা আগে অনেকবার করেছি, ভালো দেখে নাও। এই অঙ্কটা করতে গেলে আমরা বলবো দেখে নাও V2/V1, এটা বলবো T2/T1। T2-র মান আমরা দেখো এটা করবো, এটা প্লাস 273 করবো বাই 273 করবো, করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো। তা T2-র মান এই 546 প্লাস 273 আর T1-এর মান 273 করলে এটাকে যা আসবে উত্তর আমরা পেয়ে যাবো। 3.3 দেখো চলে আসছি, 3.3 দেখো চলে আসছি, দেখে নাও। 7 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তুকে উত্তল লেন্স থেকে 12 সেমি দূরত্বে রাখা হলো। লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব 24 সেন্টিমিটার। প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? আমরা জানি রৈখিক বিবর্ধন m সমান, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য। দেখো প্রতিবিম্বের দূরত্ব 24 বলা আছে, বস্তু দূরত্ব 12 বলা আছে, আর বস্তুর উচ্চতা 7 বলা আছে। দেখো এটাকে দেখো কাটাকুটি করলে 2, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য আমরা পাবো 7 × 2 মানে 14। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য পেয়ে গেলাম 14 সেন্টিমিটার। বুঝতে পারলে? এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে যে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর উচ্চতা। এটা প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর উচ্চতা, এটা আমরা বস্তুর উচ্চতা বলতে পারি, বা এটাকে আমরা বস্তুর দৈর্ঘ্যও বলতে পারি। ঠিক আছে, তাহলে মনে রাখবে এটা হলো রৈখিক বিবর্ধন m সমান আমরা বলবো প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব সমান আমরা বলবো প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য, বা যদি উচ্চতা বলি ওপরে উচ্চতা নিচে উচ্চতা। দেখো মানগুলো বসিয়েছি, প্রতিবিম্ব দূরত্ব 12, বস্তু দূরত্ব কত, প্রতিবিম্ব দূরত্ব 24, বস্তু দূরত্ব 12, আর এখানে দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্য দেখো কত, এটা লিখলাম, বস্তু দৈর্ঘ্য কত 7 বলা আছে। এখান থেকে প্রতিবিম্বের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 14 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 14 সেন্টিমিটার। তারপর দেখো বিবর্ধক, দেখে না বিবর্ধক কোন ধর্মকে কাজে লাগিয়ে কোন লেন্সকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা হয়? কোনো একটা বস্তুকে দেখে নাও, এই অর্থাৎ বস্তুকে দেখে নাও, বস্তুকে যদি ফোকাসের মধ্যে রাখা হয় তাহলে উত্তল এটা হবে, সমশীর্ষ হবে, বিবর্ধিত অসৎবিম তৈরি হবে। এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা আতস কাঁচ বা বিবর্ধক যন্ত্র তৈরি করি। দেখতে পাচ্ছ? তাহলে ছবিটা আঁকবো, ব্যাখ্যা করে দেবো। তারপর দেখো ফিউজ তারকের বৈশিষ্ট্য দেখতে বলছি। ফিউজ তার এখানে পেয়ে যাবে, এর বৈশিষ্ট্য হলো এর গলনাঙ্ক কম হয়, রোধাঙ্ক বেশি হয়, আর বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায় থাকে। তাহলে ফিউজ তার পেয়ে যাবে, এখানে সংজ্ঞাটা পেয়ে যাবে, ফিউজ তার পেয়ে যাবে। এর বৈশিষ্ট্য আমরা বলবো রোধাঙ্ক বেশি বা রোধ বেশি, আর গলনাঙ্ক কম হয়, আর বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত থাকে। তারপর দেখো তড়িৎচি, দেখে নাও তড়িৎচি সময় যৌগের পার্থক্য লিখতে বলছে। তড়িৎচি সময় যৌগের পার্থক্য অনেকগুলো আছে, তোমরা এর মধ্যে দুটো লিখে দেবে। 330 পেজ তোমরা পেয়ে যাবে, 330 পেজে। দেখো এমন একটি সময় যৌগের নাম উল্লেখ করে জ্বলিয়ে দ্রবণ তড়িৎ পরিবহন করে, আমরা HCl বলবো, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডে জ্বলিয়ে দ্রবণ।
তারপর দেখো N2 অণুতে কোন জাতীয় বন্ধন থাকে, এটা আমরা বলবো সমযোজী বন্ধন। N2 অণুতে আমরা বলবো সমযোজী বন্ধন। রূপোর তৈরি জিনিস দৃঢ় রেখে দিলে কালো হয়ে যায় কেন? দেখে নাও ভালো করে, এদিকে দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। তারপর দেখো লাইকার অ্যামোনিয়া কাকে বলে? দেখে নাও, লাইকার অ্যামোনিয়া 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়া জলীয় দ্রবণকে আমরা লাইকার অ্যামোনিয়া বলবো। দেখে নাও 3.8 এ সব আকরিক খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে বলছে। দেখে নাও, এটা আমরা 131 পেজে দেখো উত্তরটা পেয়ে যাবো। দেখো 131 দেখো উদাহরণ দিয়ে পুরো বোঝানো আছে, 131 পেজ। এটা আমরা বলবো পেজ নাম্বার 131, দেখতে পেলে। তার আগেরটা দেখো লাইকার অ্যামোনিয়া কাকে বলে, দেখে নাও। লাইকার অ্যামোনিয়া দেখো 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার ক্ষারীয় জলীয় দ্রবণকে আমরা লাইকার অ্যামোনিয়া বলবো। এটা আমরা ভট্টাচার্য ব্রাদার্সের বইয়ে 115 পেজে পাবো লাইকার অ্যামোনিয়া। দেখো তারপর দেখে নাও পলিইথিলিনের মনোমারের নাম ও সংকেত। দেখে নাও পলিইথিলিনের মনোমারের নাম হলো ইথিন বা ইথিলিন। এর ব্যবহার দেখে অনেকগুলো ব্যবহার আছে, যে কোনো একটা ব্যবহার বলে দেবে। এটা আমরা পাবো পেজ নাম্বার 145 আমরা পাবো। তারপর দেখো চার্লসের সূত্র লিখতে বলছে, এ থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করতে বলছে। চার্লসের সূত্রে লিখবে, তার সঙ্গে দেখো পরম তাপমাত্রা, দেখো এই সমীকরণটা VT সমান V0 1 + T/273, এই -273কে আমরা পরম শূন্য উষ্ণতা বলবো। দেখে নাও, তাহলে পেজ নাম্বার 12 এবং 13 আমরা পেয়ে যাব। পেজ নাম্বার 12, 13 আমরা উত্তরগুলো সব পেয়ে যাব। তারপর দেখে নাও 1 কিলোগ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে STP-তে কত আয়তনে CO2 উৎপন্ন করা যাবে? দেখে নাও, CaCO3 কে উত্তপ্ত করলে দেখো পোড়াচুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। CaCO3 মানে আমরা 100 গ্রাম বলবো, আর এখানে CO2 মানে আমরা 44 গ্রাম মানে 22.4 লিটার। তাহলে দেখো 100 গ্রাম CaCO3 থেকে CO2 উৎপন্নের 22.4 লিটার, একে কত? আর 1 কেজি মানে কত? 1 কেজি মানে আমরা 1000 গ্রাম বলবো। 1 কেজি মানে আমরা 1000 গ্রাম বলবো। 1000 গ্রামে দেখো বার করলাম, 0 কেটে গেল, 22.4 × 10 করলে 224 লিটার। তাহলে আমরা অ্যান্সার পাবো 224 লিটার। দেখে না, একটা অথবার প্রশ্ন আছে। অথবার প্রশ্ন, 2.16 গ্রাম HCl কে উত্তপ্ত করলে যে পরিমাণ O2 পাওয়া যাবে, সেই ভরে O2 পেতে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে? দেখে নাও, প্রথমে হলো দেখো HCl কে উত্তপ্ত করলে Hg O2 পাওয়া যাবে। HCl দেখো আণবিক ভর আমরা বলবো 432, আর O2 আণবিক ভর আমরা কত বলবো, সেটা হলো 32 গ্রাম। তাহলে দেখে নাও 432 গ্রাম HCl কে উত্তপ্ত করলে O2 পাওয়া যাবে 32 গ্রাম, একে কত? আর কোশ্চেন থেকে দেওয়া ছিল 2.16 বার করলে দেখো আমি বলবো 0.16 গ্রাম। তাহলে O2 পাওয়া যাবে কত? 0.16 গ্রাম। এরপর দেখো KClO3 কে উত্তপ্ত করা হচ্ছে, উত্তপ্ত করলে KCl এবং O2 পাওয়া যাবে। এবার ভালো করে দেখে নাও, এইটার আণবিক ভর দেখো 245, আর এটা অক্সিজেন মানে আমরা 3 অণু অক্সিজেন মানে 96 গ্রাম। তাহলে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায় কত থেকে? 96 অক্সিজেন পাওয়া যায় 245 গ্রাম KClO3 থেকে, একে কত? আর দেখো এখানে অক্সিজেন কত বেরিয়েছে? অক্সিজেন দেখো বেরিয়েছে 0.16। তাহলে আমরা এখান থেকে 0.16 বার করে দেখো আমরা পেয়ে গেছি কত? 0.4083 গ্রাম KClO3। তাহলে 0.4083 গ্রাম KClO3 থেকে পাওয়া যাবে। তামার প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁻6 পার ডিগ্রি সি বলতে কি বোঝো? মানে এই মান কেলভিনের স্কেলে একই থাকে কেন? দেখে নাও, বলবে তামার প্রসারণ গুণাঙ্ক মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶। তামার আয়তন প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সি বলতে বোঝায় যে মানে কোনো তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে দণ্ডটির প্রাথমিক আয়তনের
17 × 10⁻⁶ অংশ আয়তন বৃদ্ধি পাবে। আর এই মানটা একই থাকে কেন? কারণ দেখে নাও যে আয়তন প্রসারণের গুণাঙ্ক শুধুমাত্র উষ্ণতা এককের ওপরও নির্ভর করবে। তাহলে শুধুমাত্র উষ্ণতা এককের উপর নির্ভর করবে, তাহলে সেন্টিগ্রেড স্কেলে যত মান হবে আমরা বলবো কেলভিন স্কেলে পুরো সেম মান হবে। তাহলে সেন্টিগ্রেড স্কেলে যেরকম মান হবে তাহলে আমরা বলবো কেলভিন স্কেলে একই মান হবে। তাহলে দেখে নাও এই সমীকরণটা শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করছে, তাহলে সেন্টিগ্রেড স্কেলে যা মান হবে কেলভিন স্কেলে একই মান হবে। দেখে নাও তারপর দেখো দ্বিধানুপাত কাকে বলে? রিভেট করা পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। দেখো একই জ্যামিতিক আকার ও আকৃতি বিশিষ্ট দুটি ধাতব একই জ্যামিতিক আকার ও আকৃতি বিশিষ্ট দুটি ভিন্ন ধাতুর পাতকে একটির ওপর অন্যটিকে রেখে রিভেট করে আটকে দিলে যে সংস্থা গঠিত হয় তাকে দ্বিধানুপাত বলে। দ্বিধাপাতকে উত্তপ্ত করলে পাত দুটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলাদা হওয়ায় ধাতব পাত দুটি অসম আকৃতি পোষণ হয়। ফলে দ্বিধাব পাতটিকে রিভেট করে আটকে দেওয়ার পরে অসম প্রসারণের জন্য পাতটি বেঁকে যায়। দেখতে পেলে? এটা আমরা সহায়িকায় 99 পেজে পাবো। সহায়িকা 99 পেজে পাবো। তারপর দেখো উত্তল লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দিতে বলছে, বিক্ষেপণ সংক্রান্ত র্যালির সূত্রটা লিখতে বলছে। দেখে নাও উত্তল লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা। লেন্সের একটি তলে কোনো আলোকরশ্মি আপাতিত হয়ে প্রতিসরণের পর বিপরীত তল থেকে আপাতিত রশ্মির সমান্তরালে নির্গত হলে রশ্মিটি লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে আলোক কেন্দ্র বলে। দেখে নাও ছবিটা তোমরা এঁকে দেবে, এঁকে দিলে হয়ে যাবে। এরপরে দেখো র্যালির সূত্র, বিক্ষেপণ সংক্রান্ত র্যালির সূত্র দেখে নাও, খুব ভালো করে দেখে নাও র্যালির সূত্র। দেখো বিজ্ঞানী লর্ড র্যালে, দেখে নাও বিজ্ঞানী লর্ড র্যালে প্রমাণ করেন বিক্ষিপ্ত আলোর তীব্রতা তার তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, অর্থাৎ I প্রপোর্শনাল 1/λ⁴। এটা বললেই হবে। তারপরে দেখো প্রিজমের ক্ষেত্রে প্রমাণ করতে বলছে ডেল্টা সমান I1 + I2 - A। দেখে নাও এই প্রমাণটা বলতে বলছে, খুব ভালো করে এটা পড়ে দেবে, বহুবার বিভিন্ন পেজে আছে। পেজ নাম্বার 45-এ তোমরা পেয়ে যাবে, পেজ নাম্বার 45। তারপর অবতল দর্পণ ক্ষেত্রে প্রমাণ করতে বলছে F সমান R/2। দেখে নাও এই প্রমাণটা দেখতে পাচ্ছ অবতল দর্পণের ক্ষেত্রে, এটা 39 পেজে আছে। দেখো 40 পেজ আর একটুখানি আছে, আমরা প্রমাণ করতে হবে F সমান R/2। তাহলে পেজ নাম্বার 39 থেকে 40 পেজে আমরা পাবো, পেজ নাম্বার 39 থেকে 40 পেজে পাবো। তারপর দেখো দেখে নাও তিনটি রোধ, দেখে নাও তিনটি রোধ, তারটি রোধ বলা আছে 30 ওহম। তারটিকে তিনটি অংশে ভাগ করা হলো, প্রত্যেক টুকরোকে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। সমবায়ের তুল্য রোধ কত হবে? তার তাহলে R1 R2 R3, এটা হলো 30/3, 30/3 মানে 10 ওহম। তাহলে প্রত্যেকটা রোধ পেয়ে গেলাম 10 ওহম। এবারে 1/Rp, 1/Rp সমান 1/R1 + 1/R2 + 1/R3। দেখতে পাচ্ছ? এখান থেকে দেখে নাও তাহলে 1/10 + 1/10 + 1/10, 10 লসাগু 1 + 1 + 1, তাহলে 3/10, 3/10। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম Rp সমান
দেখো 10/3, তাহলে আমরা বলবো 3/1/3। তাহলে সমান্তরাল সমবায়ের যে রোধটার মানটা পেয়ে গেলাম, দেখে নাও 10/3 মানে 3/1/3। খুব ভালো করে দেখে নাও, দেখে নাও। তারপরে দেখো তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের 3টে সূত্র লিখতে বলছে, গাণিতিক রূপ দিতে বলছে, দেখে নাও। দেখে নাও তাপীয় ফল সংক্রান্ত জুলের 3টে সূত্র, তার ব্যাখ্যা আর গাণিতিক রূপ, 3টে সূত্র আমরা বলে দেবো। আর লাস্টে এই আমরা বলবো I প্রপোর্শন H প্রপোর্শন I স্কোয়ার, তারপরে বলবো H প্রপোর্শন R, তারপরে H প্রপোর্শন T, মানে সবটা আমরা বলবো, বলার পর বলবো H = I স্কোয়ার RT বাই J। এইটুকু বললে কিন্তু টোটাল অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে 71 পেজ আমরা পেয়ে যাব। তাহলে পেজ নাম্বার 71 দেখতে পাচ্ছ। তারপর দেখো বাল্যচক্রে ঘূর্ণন বাড়ানোর উপায় কি কি। বাল্যচক্রে ঘূর্ণন বাড়ানোর উপায় দেখে নাও। বাল্যচক্রে ঘূর্ণন কি করে বাড়বে, দেখে নাও। বাল্যচক্রে ঘূর্ণন বাড়ার উপায় 1 নম্বর হলো যে শক্তিশালী তড়িৎচুম্বক ব্যবহার করতে হবে, 2 নম্বর হলো তড়িৎ প্রবাহের মানটা বাড়াতে হবে। তাই দুটো পয়েন্ট মনে রাখবে, শক্তিশালী তড়িৎচুম্বক দিলে তাহলে ঘূর্ণনটা বাড়বে, আর শক্তিশালী যদি তড়িৎ ক্ষেত্রের মানটা যদি বাড়ানো হয় তাহলে আমরা কি বলবো, বাল্যচক্রে ঘূর্ণনটা বাড়বে। তারপর দেখো ডায়নামোতে কোন শক্তির কোন শক্তি। ডায়নামোতে আমরা বলবো সেটা যান্ত্রিক শক্তি, ডায়নামোতে আমরা বলবো যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তির রূপান্তর হবে। তাহলে ডায়নামোতে আমরা বলবো যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তির রূপান্তরিত হবে। তারপর দেখো একটি তেজস্ক্রিয় পরমাণু কেন্দ্রকে 92টি প্রোটন আছে, দেখে নাও। একটি তেজস্ক্রিয় পরমাণু কেন্দ্রকে 92টি প্রোটন আছে এবং 143টি নিউট্রন আছে। পরমাণু থেকে একটা আলফা কণা বেরিয়ে যায়, তাহলে বলছে যে নতুন পরমাণু সৃষ্টি হবে, তার প্রোটন এবং নিউট্রন কত হবে। মনে রাখবে প্রোটন 2 কমবে, প্রোটন 2 কমায় নিউট্রন 2 কমবে। তাহলে আমরা বলবো তাহলে প্রোটন কটা হবে, তাহলে প্রোটনের সংখ্যা হবে তাহলে 92 থেকে 2 কমা তাহলে 90টা। আর দেখো নিউট্রন তাহলে কটা হবে, নিউট্রন আমরা বলবো 143 থেকে 2 কমা তাহলে 141। বুঝতে পারলে। তাহলে এপি মানে প্রোটন, এন মানে নিউট্রন। তারপর দেখো ভর ও শক্তির তুল্যতা সূত্র, ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর বিষয়ক সম্পর্কটি আমরা বলবো E = mc²। E সমান কি বলবো, mc²। আধুনিক পর্যায় সূত্র লিখতে বলছে, তো তড়িৎ ঋণাত্মকতা জারণ ধর্ম পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয়। দেখে নাও তড়িৎ ঋণাত্মকতা, দেখে নাও সংজ্ঞা পেয়ে যাবো, দেখো সংজ্ঞা দেওয়া আছে। আর দেখো তড়িৎ ঋণাত্মকতা দেখো পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে, আর জারণ ধর্ম বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছ 102 পেজ আমরা উত্তরটা পেয়ে যাব, 102। আর এর আগে দেখো আছে আধুনিক পর্যায় সূত্র আছে, আধুনিক পর্যায় সূত্র থেকে নাও। দেখো বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। 98 আমরা পাবো। তারপর দেখো রূপোর নির্মিত বস্তুর উপর সোনার পোলে দিতে হলে অ্যানোড, ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষক হিসাবে আমরা কি ব্যবহার করব। অর্থাৎ রূপোর নির্মিত বস্তুর উপর সোনার পোলে দিতে হলে, দেখে নাও খুব ভালো করে দেখে নাও। সোনার পোলে দিতে হলে তাহলে সোনার পোলে দিতে হয়, তাহলে রূপোর উপরে দেবো, যার উপর দেবো সেটা ক্যাথোড, তাহলে রূপোর বস্তুটা ক্যাথোড হবে। তাহলে মনে রাখবে রূপোর বস্তুটা ক্যাথোড হবে, আর সোনাটা আমরা অ্যানোড ধরবো, আর তড়িৎ বিশ্লেষক হিসাবে পটাশিয়াম অরসায়নেট ব্যবহার করব। তাহলে রূপোর বস্তুটা ক্যাথোড হবে, সোনার জিনিসটা হবে সেটা অ্যানোড হবে, আর তড়িৎ বিশ্লেষক হিসাবে পটাশিয়াম অরসায়নেট ব্যবহার করব।
পেজ নাম্বার 116 পাবো। তারপর দেখো অলিয়াম কি, এর থেকে কিভাবে H2SO4 পাওয়া যায়। দেখেন অলিয়াম কি, দেখেন আমার এই পয়েন্টটা, এই 3 নম্বর পয়েন্টটা পুরো বললি উত্তর চলে আসবে, 3 নম্বর পয়েন্টে সবটা বলি উত্তর চলে আসবে। তাহলে পেজ নাম্বার 127 আমরা পেয়ে যাব, উত্তরটা চলে আসবে। পরীক্ষাগারে অথবা প্রশ্ন, পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির ক্ষেত্রে আমরা উপাদান প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের সমীকরণ দিতে বলছে। প্রস্তুতি দেখা রাসায়নিক দ্রব্য নীতি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ সমীকরণগুলো দিলে হয়ে যাবে। 124 আমরা বলবো, পেজ নাম্বার 124। তারপরে দেখে নাও ভালো করে, ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়ার শর্ত উল্লেখ করতে বলছে, বিক্রিয়াটির সমীকরণ লিখতে বলছে। দেখে নাও ইথিলিনের সঙ্গে হাইড্রোজেন, তাহলে ইথিলিনের সঙ্গে দেখে নাও ভালো করে, ইথিলিনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া দেখতে পাচ্ছ, ইথিলিন হাইড্রোজেন বিক্রিয়া দেখো ইথেন উৎপন্ন হতে দেখতে পাচ্ছ। পেজ নাম্বার 144 আমরা পেয়ে যাব, এটা আমরা পেজ নাম্বার 144। তারপর দেখো ভিনিগারে উপস্থিত জৈব যৌগটার নাম কি, এর নাম হলো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH পেয়ে যাব। তারপর দেখো দুটো জৈব যৌগের নাম বলতে বলছে, সেটা A ও B, যার আণবিক সংকেত হলো C2H6O। এ ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে এবং ও ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না, মানে অন্যটা, এটা ও বলতে বি বিক্রিয়া করে না। এ ও বি এর গঠন লিখতে বলছে, এর সঙ্গে এই সোডিয়ামের যে বিক্রিয়াটা সেটা লিখতে বলছে। দেখে নাও, প্রথম মনে রাখতে হবে C2H6O, দেখে নাও। তাহলে এ যৌগটা আমরা কি বলবো, এ যৌগটা হলো CH3CH2OH আর বি যৌগটা হলো CH3O CH3। তাহলে এ যৌগটার নাম হলো ইথাইল অ্যালকোহল, বি যৌগটার নাম হলো ডাইমিথাইল ইথার। তাহলে এই বি যৌগটা সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না, এই যৌগটা সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে। দেখে নাও এই যৌগটা সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করছে, দেখে নাও CH3CH2OH এটা হলো ইথাইল অ্যালকোহল, দেখো সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করলো। তাহলে বিক্রিয়া লিখে দেবো। তাহলে এ যৌগটা হলো আমরা বলবো সেটা হলো ইথাইল অ্যালকোহল, আর বি যৌগটা হলো অ্যাসিটিক অ্যাসিড, আর এ যৌগটার নাম হলো সেটা ইথাইল অ্যালকোহল, আর বি যৌগটা হলো ডাইমিথাইল ইথার। আর তারপর দেখে নাও যে দেখো বিক্রিয়াটা লিখে দেবো, দেখতে পাচ্ছ। এটা আমরা কোথায় পাবো, এটা আমরা 147 পাবো, পেজ নাম্বার 147। আর তার আগে আমরা 140, তাহলে 140, তাহলে আমরা পাবো 140 থেকে 147 মধ্যে আমরা উত্তরগুলো পাবো। তাহলে 5 নম্বর স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করবে, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ সকল ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।